নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁওয়ের জামাতের আমির বেলাল উদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে 50 লাখ, কেউ বলে 74 লাখ টাকা পাওয়া গেছে। এই টাকাটা ধরা হলো, ধরা হয়ে এটা মিডিয়া কাভারেজ দেওয়া হলো। জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা। এই বেলাল উদ্দিন সাহেব, এই যে আমির, তিনি একটা মাদ্রাসার শিক্ষক। তার এত টাকা, তিনি ব্যবসা করেন বলে শুনেছি। মাদ্রাসা শিক্ষক, আবার গার্মেন্টস ব্যবসা করে। তিনি 50 লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে। কোন ব্যবসায়ী 50 লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো? আমাদের একটা কিছু বলল আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম। নির্বাচনের এই যে টাকা, জামাত, আমি গতকালই বলেছি, কোথাও কোথাও, বিশেষ করে ঢাকা 15, যেখানে জামাতের আমির ইলেকশন করছে, পরিবার প্রতি 15,000 টাকা দেবে। এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে। আজকে ফেনীর দাগনভূঞায় এক জামাত নেতার বাসার থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার, একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে। নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে, তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে, আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে। তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে, এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হচ্ছে। বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে, কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত একা মুভ করবে ভোটের দিন, কাল 12ই ফেব্রুয়ারি, এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই কিছু ব্যালট, তারা যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে, সেই ব্যালটে সিল মেরে তারা সেইগুলো ব্যালট বাক্সে ভরবে। সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন। এদিকে অপরাধী চক্র, কিশোর গ্যাং, তারাও সক্রিয় রয়েছে। কালকে নির্বাচনের অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন, এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো উৎসবমুখর পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়, 68টা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয়, তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে? আওয়ামী লীগ তো ভোট বর্জন করেছে, এবং আওয়ামী লীগের লোকজন, সমর্থকরা ভোট দিতে যাবে না। দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। যদি কেউ ভোট দিতে যায় আওয়ামী পন্থী কোনো কারণে, তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয়, এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয়, বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে। এই নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তারপরেও দেখেন, এই নির্বাচনে আওয়ামী লীগকে ঘিরেই সব আলোচনা হচ্ছে, এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পাবে না। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে, এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি, এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কিনা সেটা আপনি আরেকবার ভাবুন। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক কর্মী হন, তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না। আপনি যদি সাধারণ জনতা হন, আপনি যদি মনে করেন যে গত 17 মাসে ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করেছে, এবং এই গণভোটের মধ্য দিয়ে, আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল, সেই সংবিধানটাকেও কাটাছেঁড়া, মোটামুটি ধ্বংস করা হবে, তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই আগামীকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা বর্জন করব।
আর যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং কালকে আরো কিছু ঘটনা ঘটবে, দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান কোয়ালিটির প্রশ্ন তুলে। অলরেডি বিকাশ নুরু, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসুর ভিপি ছিলেন, নুরু অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইথড্র করতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, অলরেডি আমরা যারা প্রবাসে আছি, আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি। আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি। তারপরে যে মাত্র 5%-এর মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল, তার মধ্যে আবার 2% ভোট দেয়নি। সুতরাং ওভারঅল মাত্র 3%, 97% প্রবাসী এই ভোট বর্জন করেছে। সেখান থেকে এই ট্রেন্ডটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি। আমরা আশা করি যে 10, 15 বা 20% ভোট হতে পারে। কিন্তু যে যা ভোটই দিক, অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাব, গণভোটে না দেবো না। আপনার হ্যাঁ নাতে কোনো কিছু থেমে থাকবে না। আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে 70-10%-এর বেশি। আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে। এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ, মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হলো কালকের নির্বাচন বর্জন। একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে। সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে। এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের, কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল। সে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনকেও হার মানাবে এই 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন, ঘরে থাকেন, পরিবারের সাথে সময় দিন। ওইসব সন্ত্রাস, গন্ডগোল, মারামারির মধ্যে যে নিজের জীবন খোয়ানোর কোনো মানে হয় না। ডক্টর ইউনূসের বিদায় যদি তিনি যান, তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত, এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে, ক্ষমতায় আসতে, কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না। যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো 50টার মতো সিট পেতে পারে, কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায়। 64টা জেলার, শোনা যায় যে 58টা জেলায় জামাতের সমর্থক ভিসি। বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে, অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে। কিন্তু আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। ঘটনা তাহলে কি ঘটলো? বলা হয় যত গর্জে ততটা বর্ষে না, ঠিক তেমনটাই কিন্তু ঘটে গেল সৈয়দপুরে। ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা, যেটি ধারণা করা হচ্ছে 50 লাখ টাকার মতো, বেলাল উদ্দিন তিনি আটক হয়েছেন সৈয়দপুরে। কোথায় ঠাকুরগাঁ, কোথায় সৈয়দপুর। তার মানে চিন্তা করেন শেষ মুহূর্তেও জামাতের এই প্রার্থীরা কি পরিমাণ টাকা বিলি বন্টন করছে ভোটারদের মধ্যে, এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টাকা দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়, তার কিন্তু কিছু আলামত ধরা পড়েছে এর আগে। বলছি, তার আগে যে খবরটা আসছে যে নীলফামারীর পুলিশ সুপার নিশ্চিত করেছেন
যে 50 লাখ টাকার বেশি জব্দ হয়েছে এবং মেশিনে সেই টাকা গোনা হচ্ছে। পুরো পরিমাণটা কি পরিমাণ? সৈয়দপুর বিমানবন্দরে। তার মানে সম্ভবত এমন হতে পারে যে সেই টাকা নিয়ে আজকে ফ্লাইটে ঢাকা থেকে এসছেন, টাকা নিয়ে সৈয়দপুরে তিনি নেমেছেন এবং তারপরেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। তবে প্রশ্ন হলো যে এই যে বিমানবন্দরে ধরা পড়লো, এই বিপুল পরিমাণ টাকা ঢাকা থেকে কিভাবে ফ্লাইটে করে নিয়ে আসলেন তিনি? এই তদন্তগুলো নিশ্চয়ই জানা যাবে। মেশিনে গণনা চলছেই, মাত্র জানা যাচ্ছে 50 লাখ টাকার বেশি জব্দ হয়েছে তার পরিমাণ। তার মানে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 50 লাখ টাকার মতো, মেশিনে গণনার পরে জানা যাবে চূড়ান্ত ভাবে কতটা। এই ঘটনায় কিন্তু প্রমাণ হলো যে এবারের নির্বাচনে সবাই কম বেশি টাকা পয়সা মানে বিলি বন্টন করেছে। তার মধ্যে কিন্তু সবচেয়ে যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে একেবারে সারা দেশে মাতম তৈরি করেছে জামাত বিএনপির বিরুদ্ধে, তাদের অবস্থায় দেখেন। তার আগে দুটি ঘটনা বলি। একটি ঘটনায় ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি একজন খুদে দোকানদার বা হকার, তাকে দেখেন প্রকাশ কিভাবে টাকা দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত টাকা দিচ্ছে। এটা হলো সবই নির্বাচন। আবার বলছে গর্বভরে, এটা কিন্তু তোমরা মনে করো না এটা ভোটের চান্দা, এটা তোমাদের খেলাধুলার চান্দা। আচ্ছা, এখনই চান্দা দেওয়ার দরকার থাকলো শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় এইভাবে টাকা? তার মানে বোঝেন, যদি সাধারণের মাঝে এইভাবে 1000 টাকার নোট বিলি করতে থাকে, তাহলে কি পরিমাণ টাকা বিলি বন্টন হয়েছে? এরা সততার কথা বলে। ওই যে দেখছেন না, তারা বিকাশ নম্বর চায়, আইডি নম্বর চায়, তার মানে প্রতি মোবাইলে তারা টাকা দেবে। সেই কারণে মোবাইলগুলোতে টাকার লিমিট পর্যন্ত করতে বাধ্য হয়েছে সম্ভবত এইসব পরিস্থিতির কারণে। এত দুর্নীতি করে বিএনপি, বুঝলাম যে সমস্ত এইসব তো টাকা পয়সা সবকিছু তো বিএনপির নামেই হওয়ার কথা, জামাতের নামে কেন হচ্ছে? আপনি শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্য পক্ষকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বলে এখন কি এটা এটা কি বলবেন? ওই পুলিশ সুপার আওয়ামী লীগের, অমুকে ওই বিমানবন্দর কর্তৃপক্ষ আওয়ামী লীগের দোসর, এই কারণে মানে ধরছে। আজকে আরো দুদিন আগে থেকে যদি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ ব্যাপকভাবে তৎপরতা চালাতো, আমার ধারণা যে আরো ঘটনা ঘটতো। কারণ এরা হলো সততার হচ্ছে কি বলে পাহারাদার, এরা হলো ঠিকাদার। তো আজকে এই ঠিকাদাররা এখন কিন্তু এক এক করে আমার ধারণা যে ধরা পড়বে। আর একটা ঘটনা বলি, নাটোরের ঘটনা। দুলু, বিএনপি নেতা দুলুর অভিযোগের প্রেক্ষিতে 4 কোটি টাকার একটা লেনদেন বন্ধ করা হয়েছে ইসলামী ব্যাংকের। তার মানে এই ইসলামী ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান দিয়ে ব্যাপকভাবে কিন্তু টাকা পয়সা ছড়ানো হয়েছে এবং এদের সুবিধা বিভিন্ন ব্যাংকগুলো এদের নিয়ন্ত্রণে, বিশেষ করে এই যে ইসলামী ব্যাংক তো তাদের নিয়ন্ত্রণে, ইসলামী ব্যাংকের শাখাগুলো আছে, সেখান থেকে টাকা উঠাচ্ছে আর বিলি করতেছে। বিএনপির তো এই সুবিধা নেই। তাহলে এত লম্বা লম্বা কথা আমরা এই পুরো নির্বাচন জুড়ে শুনলাম, এখন বাস্তবে কি ঘটছে দর্শক? আসসালামু আলাইকুম। তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশের নির্বাচন মানে টাকার ছড়াছড়ি খেলাখেলি হবে। এটা যতই সাধু সাজুক দলগুলা, আর বাস্তবতা দুটার মধ্যে পার্থক্য আছে। প্র্যাকটিক্যাল ঘটনাই হলো এই দেশে পয়সা ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না। আর ইলেকশনের আগের রাতে পয়সা ছড়াছড়ি হয়, যত চেষ্টাই হোক এটা ফেরানো খুব টাফ। কিন্তু মুশকিলটা হয়ে গেছে জামাতে ইসলামীকে নিয়ে। জামাতে ইসলামী তারা তো একটু ভিন্ন বিষয়, তারা তো নিজেদেরকে বলছে যে তারা ইসলাম ধর্মের আদলে তারা যে কোনো কিছু করতে চায়। আমার সামনে কিছু খবরের ছড়াছড়ি আছে, আমি ছোট করে এই খবরগুলো আপনাকে জানাই। দেখেন, কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে কামারখন্দে টাকা দিয়ে ভোট কেনার সময় জনতার হাতে আটক জামাত নেতা একটা। 2 নম্বরটা হচ্ছে সিরাজগঞ্জে ভোট কিনতে এসে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামাত নেতা 2টা। এরপরে সোনারগাঁয়ে ভোট কিনতে টাকা বিলানোর সময় এলাকাবাসীর হাতে আটক আসরুজ্জামান নামে এক জামাত নেতাকে নিয়ে গেছে যৌথ বাহিনী। এরপরে সৈয়দপুর বিমানবন্দর থেকে মুখ লুকিয়ে বের হলেন জামাতের আমির। সৈয়দপুর বিমানবন্দরে 50 লাখ টাকা সহ আটক জেলা জামাতের আমির। এটা সবচেয়ে বেশি হুলস্থুল ফেলেছে। ঘটনা কি জানেন? ঘটনা হলো 2টা জিনিস এখানে লক্ষ্য করার মতো। একটা হলো জামাতের লোকজন টাকা ছড়াচ্ছে,
এটা সামনে চলে আসছে। দ্বিতীয় হলো এদেরকে যে ধরা হচ্ছে, এই ধরাটা সিগনিফিকেন্ট এই কারণে যে যদি ধরা না পড়তো তাহলে ধরে নিতে হবে প্রশাসন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু প্রশাসন নীরব, জামাতকে ছাড় দিচ্ছে। এই এক একটা সিমটম, এই যে এদের হাতে যেভাবে ধরা পড়ছে, এই সিমটম গুলো প্রমাণ করে যে প্রশাসন স্ট্রং আছে। এবং আমরা প্রশাসনে আমাদের যে সোর্স আছে, প্রশাসনে আমাদের যাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি, তারা আমাদেরকে, আমি বেশ কয়েকজন দায়িত্বশীল এবং নির্বাচনী কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে ভাই, প্রশাসনে আছে জামাতপন্থী আছে, বিএনপি পন্থী আছে, কিন্তু ইন জেনারেল প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বহু করছি, এর আগে কইরা কি পাইছি, আমাদের লাভটা কি, আমাদের উপর দিয়ে পরে তুফান যায়। ফলে এইবার প্রশাসন একতরফা যে একেবারে খুব মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে কারোর জন্য বিশেষ কিছু করে ফেলবে, এরকম সুযোগ নেই। এবার আসেন সৈয়দপুরে যে ঘটনাটা ঘটছে জামাতের আমিরের, জেলা আমিরের ক্ষেত্রে, মানে এটা অদ্ভুত লাগলো আমার কাছে, বিষয়টা খুব পিকুলিয়ার লাগছে। তারা জামাত সেন্ট্রালি বিবৃতি দিয়ে, তাদের প্রেস মুখপাত্র সামথিং জুবায়ের সাহেব, উনি বলতেছে যে এটা তার ব্যবসায়িক টাকা। আরে হোয়াটস দিস? মানে আপনি একজন ঢাকায় থাকেন, ধরেন আমি ঢাকায় আছি, আমি 50 লাখ টাকা নিয়ে ঢাকা এয়ারপোর্ট দিয়ে আমি রওনা দিব, আমি সৈয়দপুর যাবো, এখন আমার ব্যবসায়িক টাকা থাকলেও, আর ব্যবসায়িক টাকা ক্যাশ টাকা নিয়ে কেউ এইভাবে জার্নি করে? ব্যবসায়ীরা কি করে? ব্যবসায়ীরা ক্যাশ টাকা পুঞ্জা ভরে ঘুরে, বস্তা ভরে ঘুরে। মানে এটা বাংলাদেশের মানুষকে আবুল বানানোর যে একটা প্রক্রিয়া, কেন জামাতকে এই কথা বলতে হবে যে ব্যবসায়িক টাকা, মানে কিছু একটা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হবে? নির্বাচন তো ভাই এই জিনিস না, জামাত এখন বললেই হলো যে এই লোকের ব্যবসায়িক টাকা ছিল এটা।